হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক টার্গেট 2025 এর অঙ্কের মডেল কোশ্চেন্সের 6 এর 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের অঙ্কগুলো এবং আগের সেটের সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো এক দাগে আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 11,025 টাকা হলে চক্রবৃদ্ধি সুদের পর্ব কত? অর্থাৎ এখানে এন এর মান বের করতে হবে। তো চক্রবৃদ্ধি সুদের সূত্র আমরা জানি যে এ সমান পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার এন। এটা আছে চক্রবৃদ্ধি সুদের পর্ব। তাহলে APRN কিসের মান কত দেওয়া আছে সেটা প্রথম এখান থেকে লিখে নিতে হবে, তারপরে সেখান থেকে এন এর মান বের করতে হবে। তো এখানে এটা আছে সমূল চক্রবৃদ্ধি, যেটা এ দিয়ে লেখা হয়, এটা আছে 11,025 টাকা। 11,025 টাকা। তারপরে আসল ব্র্যাকেটে পি দিলাম, এখানে আসল বলা আছে 10,000 টাকা। সুদের হার ব্র্যাকেটে আর, সুদের হার বলা আছে 10%। সুদের পর্ব এন এর মান বের করতে হবে। তাহলে আমরা এটাই লিখব যে আমরা জানি যে এ সমান পি ইন্টু পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার এন। তো 1+r/100 হোল টু দি পাওয়ার এন, বা এখানে যে মানগুলো জানি সেগুলো বসিয়ে দেবো। 11,025 সমান 10,000, 1+r এর মান 10/100 টু দি পাওয়ার এন। তাহলে এই পার্টটা, অতএব এটা কাটাকুটি করলাম 1 10, তাহলে হবে 1+1/10 হোল টু দি পাওয়ার এন, 1+1/10 হোল টু দি পাওয়ার এন। অর্থাৎ এই পার্টটা লিখলাম, এটা সমান 11025, তাকে ভাগ করব এই 10,000 দিয়ে। এখানে 10 এবং 1 আর 10-এর লসাগু 10। 1 দিয়ে 10কে ভাগ করলে 10 পাবো, 10-এর সাথে 1-এর গুণ, 10 1-কে 10। 10 দিয়ে 10কে ভাগ করলে 1 পাবো, 1-এর সাথে 1-এর গুণ, অর্থাৎ 1-কে 1। এখানে পাওয়ারে এন দিলাম। ডান দিকটা যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 100 আছে, 5 20 100, পরের দুটো শূন্য বসিয়ে দিলাম। আর এখানে 5 দিয়ে 11,025কে যদি ভাগ করি, 5 2 10, 1 0, 5 2 10, 2 নামছে, 0 দিয়ে 5 নামলো, 5 5 25। তাহলে এখানে পাবো 2,2,0,5। আবার আমরা 5 দিয়ে কাটতে পারবো, তাহলে 5 দিয়ে কাটলে 2,2,0,5কে 5 দিয়ে ভাগ করছি, 4 5 20, 2 0, 4 5 20, 5 1। তাহলে এটা হলো 4 4 1। আর এখানে 5 দিয়ে কাটলে 4 5 20, অর্থাৎ 400। তাহলে এটা পেলাম 441/400। এরপরে লেখা যাবে, এটা হলো 11/10 হোল টু দি পাওয়ার এন সমান 441, অর্থাৎ এটা 21, আর 4 0 0 20, 21/20 টু দি পাওয়ার এন, না এখানে টু দি পাওয়ার 2। তো এখানে সংখ্যাগুলো এমনভাবে দেওয়া আছে যে এই ভিতরের পার্টটা, এই পার্ট দুটো একই হওয়ার কথা। অর্থাৎ এটা যখন 21/20 হয়েছে, এখানে 21/20 আসতো এবং সেক্ষেত্রে আমরা বলতে পারতাম n সমান 2, কিন্তু এখানে আলাদা এসছে। নিশ্চয়ই এই অঙ্কে যে তথ্যগুলো দেওয়া আছে, এই 10%টা যদি এখানে 5% হয়ে যেত, তাহলে এই 21/20 আসতো এখানে।
তো যাই হোক, হতে পারে এখানে কোনো প্রিন্টিং মিস্টেক হয়েছে, তাই উত্তরটা মিলছে না। তো পরবর্তী দেখো, পরবর্তী 2 দাগে আছে দুই বন্ধু এক্স আর ওয়াই। দুই বন্ধু এক্স টাকা ও ওয়াই টাকা যতক্ষণে 9 মাস ও 6 মাসের জন্য একটি ব্যবসায় খাটায়। ব্যবসায় প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 3:4, x:2y কত? তাহলে এক্স টাকা 9 মাসের জন্য আর ওয়াই টাকা 6 মাসের জন্য খেটেছে, আর লভ্যাংশের অনুপাত 3:4, অর্থাৎ সময় সাপেক্ষে মূলধনের যে অনুপাত হবে সেটাও 3:4 হবে। তো এখানে লিখতে হবে সময়ের সাপেক্ষে ও সময়ের সাপেক্ষে দুই বন্ধুর মূলধনের অনুপাত। সময়ের সাপেক্ষে দুই বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে এখানে এক্স টাকা কেটেছে 9 মাসের জন্য, ওয়াই টাকা কেটেছে 6 মাসের জন্য। তো 9x 9 ইন্টু এক্স আর 6 ইন্টু ওয়াই। তো যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3x:2y এটা আছে। তাহলে এই যে অনুপাতটা, এই অনুপাতটা 3:4 এর সমান, কারণ আমরা জানি যে লভ্যাংশের যে অনুপাত হয় মূলধনের ঠিক একই অনুপাত হয়। তাহলে এটা কি 3:4 এর সমান। তাহলে লিখতে হবে প্রশ্ন অনুসারে 3x/2y এটা সমান 3/4 বা বজ্রগুণ করলে 3×4 12x সমান 3×6 6y। এখন x/y বের করতে হবে। তাহলে এখানে y দিয়ে ভাগ করি, 12x আছে তাকে y দিয়ে ভাগ করলাম, অর্থাৎ y নিচে চলে এলো। 6y আছে তাকে y দিয়ে ভাগ করলাম, উভয় পক্ষকে y দিয়ে ভাগ করেছি, কিন্তু 12 তো যাচ্ছে না। তাহলে এখানে 12 দিয়েও ভাগ করব। তাহলে 12y দিয়ে উভয় পক্ষকে ভাগ করেছি, 12 কেটে যাবে। তাহলে এখানে থাকবে x/y সমান, এখানে y কেটে যাবে, আর 12 এবং 6 কাটলে 6 2 12, অর্থাৎ 1/2। তাহলে কি পেলাম? অতএব x:2y সমান 1:2। এরপর 3 গেছে x² + 2 + kx + 6 = 0। সমীকরণে একটি বীজ 2 হলে দেখাও যে k = -7। তাহলে এখানে সমীকরণে একটি বীজ 2 আছে, তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে x এর জায়গাতে 2 বসিয়ে দেওয়া হবে এবং তারপরে k এর মান বেরিয়ে যাবে। তাহলে এটা আমি লিখে দিই যে ফাংশন অফ x সমান এটা, বা ফাংশন অফ x না লিখে কেবল আমি লিখতে পারি প্রদত্ত সমীকরণটি এটা। প্রদত্ত সমীকরণটি হলো x² + 2 + kx + 6 = 0। তাহলে এখান থেকে পাই, আচ্ছা এখানে আমি x এর জায়গাগুলোতে 2 বসাবো, কারণ একটা বীজ 2 বলা আছে। তো বা x² + 2 + k × x + 6, x জায়গাটা ফাঁকা রাখি, +6 = 0, x এর জায়গায় দুটো ফাঁকা রেখেছি। এখন x এর মান 2, তাই এই ফাঁকা জায়গাতে 2 বসাবো। তাহলে পেলাম 2 × 4 প্লাস 2 এর সাথে 2 গুণ 2 × 4 প্লাস 2 এর সাথে k গুণ, তাহলে 2k প্লাস 6 = 0। এখান থেকে 4 আর 4 8, 8 আর 6 14, 14 প্লাস 2k = 0। এখান থেকে পাই 2k = 14কে ডান দিকে নিয়ে গেলে সমান চিহ্নের -14 হচ্ছে, আর k সমান -14/2, কাটাকুটি করলে 7 সমান -7। তাহলে x সমান -7 দেখাতে বলা ছিল, তো এখানে আমি -7ই দেখালাম। তাহলে লিখতে হবে প্রমাণিত। তারপরে আছে a/b সমান a/2 সমান b/3 সমান c/4 সমান 2a - 3b + 4c/p হলে p এর মান কত হবে? তাহলে আমি কি করব, এই প্রত্যেকটা অনুপাতকে আমি k ধরে নেব। a/2 সমান b/3 সমান c/4 সমান
2a মাইনাস 3b প্লাস 4c বাই পি সমান কে ধরলাম। আচ্ছা, তাহলে এ সমান 2k, অতএব এ সমান 2k, বি সমান 3k ও সি সমান 4k। আর এটা সমানে কে আছে, তাহলে আমি এই পুরো পার্টটা সমান কে লিখব, 2a মাইনাস 3b প্লাস 4c বাই পি, এটা সমান কে। তাহলে এ বি আর সি এর মান বসিয়ে দিতে হবে, 2 ইন্টু এ এর মান, 3 ইন্টু বি এর মান, 4 ইন্টু সি এর মান বাই পি সমান কে। তাহলে এখানে এ এর মান 2k, তাহলে এখানে 2k বসালাম, বি এর মান 3k আর সি এর মান 4k, এখানে 4k বসালাম। এখন বা দিয়ে লিখতে হবে 2 দুগুণে 4 অর্থাৎ 4k, মাইনাস 3 থেকে 9, 9k প্লাস 4 16, 16k বাই পি সমান কে। বা এখানে 4k মাইনাস 9k অর্থাৎ এটা হয়ে গেল মাইনাস 5k, মাইনাস 5 আর এখানে প্লাস 16, তাহলে হয়ে গেল 11, 11k বাই পি সমান কে। তাহলে এখান থেকে লেখা যায় পিকে সমান 11k, অতএব পি সমান 11k, তার নিচে আবার কে, 11k তাকে ভাগ করতে হবে কে দিয়ে, তাহলে সমান 11 উত্তর। তারপরে আছে এবিসিডি না 4 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে এমনভাবে ছেদ করে যে তারা একে অপরের কেন্দ্রগামী হয়, বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে দুটো বৃত্ত আঁকতে হবে, 4 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত। তো দুটো বৃত্তেরই ব্যাসার্ধ সমান অর্থাৎ সমান মাপের বৃত্ত। তাহলে এখানে একটা বৃত্ত আঁকলাম, আর এখানে আরেকটা বৃত্ত আঁকলাম। তো এই বৃত্তের কেন্দ্র এখানে, এই বৃত্তের কেন্দ্র এখানে। তো এখানে বলা আছে 4 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে এমনভাবে ছেদ করে যে তারা একে অপরের কেন্দ্রগামী হয়, অর্থাৎ এই বৃত্ত এর কেন্দ্রগামী, এই বৃত্ত এর কেন্দ্রগামী। বৃত্তটির সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এই যে সাধারণ জ্যা, এটা নয়, এটা সাধারণ জ্যা, এই সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এটা এই জ্যা, এই বৃত্তের জ্যা, আবার এই বৃত্তের জ্যা, অর্থাৎ পি কেন্দ্রীয় বৃত্তের জ্যা আবার কিউ কেন্দ্রীয় বৃত্তের জ্যা, আর সাধারণ জ্যা হলো এবি। তাহলে আমাকে বের করতে হবে এবি সমান, এখন 4 সেমি ব্যাসার্ধ বলা আছে, তো এইখান থেকে বা এখান থেকে এ পর্যন্ত এটা 4 সেন্টিমিটার, আর এখান থেকে এই দুটো যোগ করলাম। তো এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, এই যে ত্রিভুজ। তো এবি আর পি কিউ এখানে আর নাম দিলাম। তাহলে পি আর এ একটি সমকোণী ত্রিভুজ, পি আর একটা সমকোণী ত্রিভুজ যার এই যে পি এ বা এপি সমান, এটা 4 সেন্টিমিটার, কারণ এটা বৃত্তের ব্যাসার্ধ, আর এটাও বৃত্তের ব্যাসার্ধকে প্রকাশ করছে, কারণ বৃত্তের কেন্দ্র, পি কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র এটা, এবং এটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তাহলে এই যে পি কিউটা হলো এই পি আর এর ডাবল, আর পি আরটা হলো পি কিউ এর হাফ। তাহলে পি আর সমান পি কিউ বাই 2, এটা সমান 4 সেন্টিমিটার বাই 2, এটা ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। তাহলে আমাকে বের করতে হবে এ আর সমান বের করতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র জানি, সমকোণী ত্রিভুজের বাহু তিনটের মধ্যে সম্পর্ক আছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লিখতে হবে পিথাগোরাসের সূত্র অনুযায়ী
পিথাগোরাসের সূত্রানুযায়ী প্রতিভুজ স্কোয়ার অর্থাৎ এপি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার অর্থাৎ এআর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ পি আর স্কোয়ার। তো এখানে মান যার যার আছে, এপি এর মান 4 সেন্টিমিটার আছে, তাহলে 4 সেন্টিমিটার বসিয়ে দিলাম। এআর এর মান আছে, এআর এর মান বের করতে হবে, তাহলে এআর স্কোয়ার লিখলাম প্লাস পিআর এর মান 2 সেন্টিমিটার আছে, তাহলে 2 সেন্টিমিটার লিখলাম। তো এখানে পাবো 4 4 16 সমান এআর স্কোয়ার প্লাস 2 2 4 বা এআর স্কোয়ার সমান এটা হলো 16 আর 4টাকে 16 কাছে আনলে -4, তো 16 থেকে 4 বিয়োগ করে এটা 12 হচ্ছে, তাহলে বা এআর সমান √12। এখন 12কে উৎপাদকে ভাঙলে 2 × 2 × 3 12 হয়ে গেল। দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আসবে আর একটা 3 একা আছে, সুতরাং ওটা ভিতরে থাকবে। অতএব এবিটা হলো এপি এর ডবল, এবি সমান এপি × 2 সমান 2√3 × 2 সেন্টিমিটার সমান 2 2 4√3 সেন্টিমিটার। এরপরে 5 দাগে আছে, 5 দাগ হয়ে গেল। 6 দাগে আছে ত্রিভুজ এবিসি কোণ 90 ডিগ্রি, বিডি সমান্তরাল বিডি লম্ব এসি, এবি সমান 5.7 সেন্টিমিটার, বিডি সমান 3.3 সেন্টিমিটার, সিডি সমান 5.4 সেন্টিমিটার। তাহলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা আছে 4 এর 6 দাগ। তো প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, এবিসি সমকোণী ত্রিভুজ এঁকে দিলাম। এবার বিডি, আচ্ছা এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, এ বি সি, এই বি কোণটা 90 ডিগ্রি বলা আছে কোণ, এবিসি সমান 90 ডিগ্রি অর্থাৎ এটা 90 ডিগ্রি কোণ। এবার বিডি এসি এর উপরে লম্ব, অর্থাৎ এসি বাহুর উপরে বিডি থেকে একটু লম্ব টানতে হবে। এই হলো বিডি এসি এর উপরে লম্ব। তো এবি সমান 5.7 সেন্টিমিটার, এবি সমান 5.7 সেন্টিমিটার। তারপরে বিডি সমান 3.8, বিডি সমান 3.8 সেমি, সিডি সমান 5.4, এই যে সিডি এটা হলো 5.4 সেমি। বিসি এর দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর যদি লম্ব টানা হয়, যে দুটো ত্রিভুজ তৈরি হয় তারা একে অপরের সঙ্গে সর্বসম এবং প্রত্যেকটা ত্রিভুজ মূল ত্রিভুজের সাথে সর্বসম। তো এখান থেকে অর্থাৎ কী হলো, অর্থাৎ এখানে যে 3টে ত্রিভুজ আছে, দুটো ছোটো ত্রিভুজ একটা বড় ত্রিভুজ, প্রত্যেকের বাহুগুলো কিন্তু সমানুপাতি, আর সেটা আমরা ব্যবহার করে এই বিসি এর মান বের করতে পারবো। তো এক্ষেত্রে এই যে বড় মাঝারি ত্রিভুজ এবিডি ও ছোট ত্রিভুজ বিসিডি সদৃশকোণী। তাহলে এবিডি ও বিসিডি এরা পরপর সদৃশকোণী। তো এ বি ডি এর সবচেয়ে বড় বাহু এটা এবি, তো এবি লিখলাম। আর বি সি ডি এর সবচেয়ে বড় বাহু বিসি লিখলাম, সমান এ বি ডি সবচেয়ে ছোট বাহু এখানে বিডি বলা আছে, বিডি আছে, তাহলে বড় বাহুর অনুপাত ছোট বাহুর অনুপাতের সাথে সমান হওয়ার কথা, তাহলে এটা হলো বিডি বাই এই যে ছোট ত্রিভুজ বি সি ডি এর সবচেয়ে ছোট বাহু ডিসি বা সিডি দিলাম এখানে সিডি। তাহলে কি হলো, এই ত্রিভুজটার সবচেয়ে বড় বাহুর সাথে ছোট ত্রিভুজের বড় বাহুর যে অনুপাত হবে, এই ত্রিভুজটার ছোট বাহুর সাথে ছোট ত্রিভুজের ছোট বাহুর যে অনুপাত সেটা কিন্তু একই হবে। তো সেটাই লিখলাম। এখন এবি এর মান 5.7 সেন্টিমিটার দেওয়া আছে, বিসি এর মান বের করতে হবে, বিডি এর মান দেওয়া আছে 3.8 সেন্টিমিটার, আর ডিসি এর মান দেওয়া আছে 5.4 সেন্টিমিটার। তাহলে বজ্রগুণ করলে পাই 3.8 ইন্টু বিসি, তাহলে 3.8
ইন্টু বিসি সমান 5.7 ইন্টু 5.4। এখান থেকে পাবো বিসি সমান 5.7 ইন্টু 5.4 বাই এখানে 3.8। তো দশমিক যদি তুলে না দিয়ে লিখি তাহলে 57 ইন্টু 54 বাই 38। দশমিকের পরে একটা সংখ্যা তাহলে একটা 10 নিচে, দশমিকের পরে একটা সংখ্যা তাহলে আর একটা 10 নিচে, নিচে দশমিকের পরে একটা সংখ্যা তাহলে আর একটা 10 উপরে। তো 19 দিয়ে যদি কাটি 19 দুগুণ 38, 3 19 57 এটা হলো। আর 10 10 কেটে দিলাম। এখন 2 এবং এই 54 কাটলে 27 দুগুণে 54, তাহলে 3 27 81, 3 এবং 27 গুণ করলে আমরা পাবো 81, আর নিচে আছে 10, অর্থাৎ এটা 8.1। তাহলে বিসি এর মান, অতএব বিসি সমান 8.1 সেন্টিমিটার। এরপরে চার দাগে আছে, এই 6 দাগ হয়ে গেল। 7 দাগে আছে 10 মিটার ও 6 মিটার দৈর্ঘ্যের দুটি দণ্ড পাশাপাশি ভূমির সঙ্গে উল্লম্বভাবে রাখা আছে। তাদের ভূমির মধ্যে সরলরৈখিক দূরত্ব 3 মিটার হলে দ্বন্দ্ব দুটির অপর প্রান্তের মধ্যে রৈখিক দূরত্ব নির্ণয় করো। তাহলে 10 মিটার এবং 6 মিটার দুটো দণ্ড আঁকতে হবে, অর্থাৎ খুঁটি আমরা ভাবতে পারি। তো সেক্ষেত্রে ছবিটা নিখুঁতভাবে আঁকতে পারলে অঙ্কটা খুব সোজা হবে। এটা 10 মিটার ধরলাম, আর একটা আছে 6 মিটার, অর্থাৎ এটা এই দুখানে এটা এবি, দণ্ড এবি 10, আর সিডি এটা 6 মিটারের। তাহলে এখন এদের পাদদেশের দূরত্ব আছে, ভূমি সরলরৈখিক দূরত্ব 3 মিটার, এটা আছে 3 মিটার। আর তাহলে প্রান্তের দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটা বের করতে হবে, তো তার জন্য সি বিন্দু থেকে এবি সরলরেখার উপর একটা লম্ব টানলাম, এটার নাম দিলাম পি। তাহলে এবি সমান 10 মিটার, সিডি সমান 6 মিটার। আচ্ছা, এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এপিসি ত্রিভুজ এপিসি একটি সমকোণী ত্রিভুজ, কারণ এটা লম্ব টেনেছি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। একটি সমকোণী ত্রিভুজ, যার এখন এই পিসি সমান এই ভূমির মধ্যে সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ এটা 3 মিটার। এবার এপি দেখো, এপিটা কি করে আসছে, এবি থেকে এই পিবি বাদ দিলাম বা বিয়োগ করলাম, অর্থাৎ এটা 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার। তাহলে টোটাল 10 থেকে এই 6 বিয়োগ করলে আমরা 4 পাবো। তাহলে এপি সমান এবি মাইনাস বিপি, তাহলে এটা হলো 10 মাইনাস 6 সেন্টিমিটার সমান 4 সেন্টিমিটার। তো এটা পেলাম 4, এটা পেলাম 10 সেন্টিমিটার। তো আমাকে এই অতিভুজের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজের স্কয়ার সমান এটা অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে এসি এর মান বের করতে হবে, তাহলে এসি স্কয়ার সমান এপি এর মান 4 দেওয়া আছে, 4 স্কয়ার, প্লাস পিসি এর মান 3 স্কয়ার। তো সমান পেলাম 4 × 16 আর 3 × 9 সমান 25 সমান 5 স্কয়ার। অতএব এসি সমান 5 পেলাম। তো এই দূরত্বটা হলো 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার উত্তর আসবে। এরপর 8 এর দাগে আছে 4/1 + tan² θ প্লাস 3/1 + cot² θ প্লাস sin² θ এর মান কত হবে? (4/1 + tan² θ
প্লাস 3/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এর মান বের করতে হবে। তো এখানে 4/1 প্লাস টেন স্কোয়ার থিটা মানে আমরা জানি সেক স্কোয়ার থিটা, 3/1 প্লাস কট স্কোয়ার থিটা মানে আমরা জানি কোসেক স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, বা না এখানে সমান দিই, সমান নিচে সেক থাকলে আমরা উপরে লিখতে পারবো, বাট সেটা কস হয়ে যাবে, 4 কস স্কোয়ার থিটা প্লাস 3 কোসেকের অনন্যক অর্থাৎ নিচে কোসেক থাকলে উপরে লিখলে সেটা লিখতে হবে সাইন, তাহলে 3 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন সাইন স্কোয়ার থিটা এখানে 3টে, এখানে একটা, মোট 4টে আছে, 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা। তো 4 যদি কমন নিই তাহলে পাবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 4, আর এর মান 1, তাহলে এর উত্তর আসবে 4। এরপরে 9 দাগে আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হলে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা এর মান কত হবে? তাহলে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 বলা আছে। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, বা সাইন থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মান হলো কস স্কোয়ার থিটা। তাহলে কী পেলাম? আমি পেলাম কস স্কোয়ার থিটা মানে সাইন থিটা। তো যে মান বের করতে হবে, অতএব কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান কস স্কোয়ার থিটা লিখলাম, আর কস টু দি পাওয়ার 4 থিটাকে কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি। তো প্রথম কসটা কস হিসাবে রাখবো, কস স্কোয়ার থিটা, পরের যে কস স্কোয়ার থিটা মানে আমরা জানি এটা সাইন স্কোয়ার থিটা, তাহলে এর পরিবর্তে সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, সাইন থিটা লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা নয়, কস স্কোয়ার থিটা সমান সাইন থিটা, তাহলে কস স্কোয়ার থিটার জায়গাতে আমি সাইন থিটা লিখব, সাইন থিটা লিখলাম। তো এখানে হলো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান 1 হয়। এরপরে 4-10 আছে একটি আয়তঘনের একটি শীর্ষবিন্দুতে যে 3টি তল মিলিত হয় তাদের ক্ষেত্রফল a বর্গ একক ও c বর্গ একক হলে আয়তঘনটির আয়তন নির্ণয় করো। তাহলে একটি আয়তঘনের একটি শীর্ষবিন্দুতে যে 3টি তল মিলিত হয় তাদের ক্ষেত্রফল a বর্গ একক ও c বর্গ একক। এখানে 3টি তল বলা আছে আর a ও c বলা আছে, একটা মিসিং আছে মনে হচ্ছে। তো যাই হোক, আয়তঘনটির আয়তন নির্ণয় করতে হবে। তো আয়তঘন আমরা জানি যে এরকম দেখতে। তাহলে যে কোনো বিন্দু, এখানে এ একটা তল আছে, আর এ একটা তল আছে, এই 3টে তল এই বিন্দুতে আছে। যে কোনো বিন্দুতে 3টে করে তল আছে। তো এখানে তাদের ক্ষেত্রফল বলা আছে, তলগুলো একটি আয়তঘনের, তাহলে একটা তলের ক্ষেত্রফল বলা আছে, a বর্গ একক, c বর্গ একক, আর বিটা এখানে বলা নেই, কিন্তু b বর্গ একক আছে। তাহলে এই ছবিতে আমরা এই তলটা, আমি এখানে এই তলটা কালার করে দিই, কালার তলটাকে a মনে করলাম, এই তলটাকে b মনে করলাম, এই তলটাকে c মনে করলাম। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা xyz মনে করলাম। মনে করি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে x, y ও z একক। তাহলে x, y, z একক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মনে করলাম। এখন যদি a, তাহলে এখানে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটা উচ্চতা। তো যদি a দেখি, অতএব a
এ সমান এই তলটা এর ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ ওয়াই জেড, এ সমান ওয়াই জেড, বি সমান যদি দেখি বি এক্স আর ওয়াই এর গুণফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বি সমান এক্স ওয়াই ও সি সমান এই তলটা এর দৈর্ঘ্য এক্স প্রস্থ জেড, তাহলে এক্স জেড এটা পেলাম। তো এটা কি হয়, এ বি সি এর মান পেয়ে গেলাম। এখন অতএব ঘনফল বা আয়তন সমান এক্স ওয়াই জেড, এখান থেকে এক্স ওয়াই জেড বের করতে হবে। এক্স ওয়াই জেড তো সমান লিখলাম এক্স ওয়াই জেড, আমি অ্যাকচুয়ালি এবিসি দিয়ে বের করতে চাইছি, তাহলে এক্স ওয়াই জেড হোল স্কয়ার, তার আবার রুট দিলাম। এবার রুট দিয়ে এখানে প্রথমে লিখি ওয়াই জেড, মানে এক্স ওয়াই জেড দুটো আর কি, এক্স ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই জেড। তো এবার প্রথমে ওয়াই জেড লিখলাম, তারপরে এক্স ওয়াই লিখলাম, তারপরে জেড এক্স লিখলাম বা এক্স জেড লিখলাম। তাহলে কি হলো, দুটো এক্স দুটো ওয়াই দুটো জেড লেখা হয়ে গেল। ওয়াই জেড মানে এ, এক্স ওয়াই মানে বি, আর এক্স জেড মানে সি, তাহলে এখানে লেখা যাবে রুট অফ এ বি সি। এরপরে 11 দাগ, 11 দাগে আছে একটি এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার চোঙের ভিতরের দিকের ব্যাসার্ধ 6 মিটার ও উচ্চতা 9 মিটার হলে ওই চোঙের ভিতরের সর্বাধিক কত দীর্ঘ দণ্ড রাখা যাবে। তাহলে এখানে চোঙ আছে, চোঙের মধ্যে দণ্ড রাখতে হবে। তো চোঙের যদি ছবি আঁকি এরকম দেখতে হবে, এটা চোঙ, আমি ভেতরের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধ অনুযায়ী ভেতরের সেকশনটা আঁকছি। এটা হলো একটা চোঙ, ভিতরের দিকের ব্যাসার্ধ আর ব্যাসার্ধ 6 মিটার, অর্থাৎ এখান থেকে এটা 6 মিটার, এখান থেকে এটা আর 6 মিটার, তাহলে 6 6 মোট 12 হলো। এবার বলা আছে যে উচ্চতা 9 মিটার। এখন চোঙের ভিতরে সর্বাধিক কত দীর্ঘ দণ্ড রাখা যাবে, সর্বাধিক দীর্ঘ দণ্ড রাখতে গেলে আমাকে এইভাবে রাখতে হবে। তাহলে নাম দিই এখানে এ বি সি, দণ্ডের দৈর্ঘ্য এখানে এসি, দণ্ডের দৈর্ঘ্য এসি। আচ্ছা, ব্যাস এখানে বিসি, এটা সমান 6 + 6 সমান 12 মিটার, আর উচ্চতা এবি সমান 9 মিটার। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই, এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই। তো এটা অতিভুজের স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার। তাহলে এসির মান 9 স্কোয়ার হলো, এবি এর মান না এসি এর মান বের করতে হবে। তাহলে এখানে সমান দিই, এসি স্কোয়ার সমান চলছে এবি 9 স্কোয়ার প্লাস বিসি হলো 6 আর 6 12 স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি 9 9 81 আর 12 12 144 আর 81 যোগ করতে হবে, এটা পেলাম 5, 8 আর 4 12 2 2, তো সমান 2 2 5 সমান 15 স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান যদি 15 স্কোয়ার হয়, অতএব এসি সমান 15, তাহলে দণ্ডের দৈর্ঘ্য হবে 15 সেন্টিমিটার। এরপরে 12 দাগ, 5 8 10x 15y এবং 18 সংখ্যাগুলির গড় 10 হলে x + y এর মান কত হবে। তাহলে গড় মানে কি বোঝায়, সবগুলো সংখ্যা যোগ করে যে কটা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করলে সেটা 10 আসবে, এখান থেকে x + y এর মান বের করতে হবে। তাহলে প্রশ্নানুসারে এখানে সংখ্যাগুলো আছে 5 + 8 + 10 প্লাস x + 15 প্লাস y + 18। এবার সংখ্যা আছে
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতখানা সংখ্যা আছে। তাহলে সাতখানা সংখ্যার গড় দেওয়া আছে 10। এখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের মান বের করতে হবে। 8 5 13, 13 আর 10 23, 23 আর এখানে 15, 23 আর 15 যোগ করতে হবে। যোগ করলে এটা হয়ে গেল 8, 3 8 30, তার সাথে আবার 18 যোগ, 8 আর 8 16, 6 হাতে 1, 4 একে 5, তাহলে এটা পেলাম 56। 56 প্লাস এখানে এক্স আছে প্লাস ওয়াই বাই 7 ইজ ইকুয়াল টু 10। তারপরে বজ্রগুণ করলে 56 প্লাস এক্স প্লাস ওয়াই, 56 প্লাস এক্স প্লাস ওয়াই সমান 7 10 কে 70, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 70 মাইনাস 56। এক্স প্লাস ওয়াই সমান 70 মাইনাস 56, এটা ইজ ইকুয়াল টু 14। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান বেরোলো 14। আর এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।